আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে 5 সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য। নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু। যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যে 5 সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও কাঁচামালের বাজারে বিশাল ব্যাঘাত সৃষ্টি হয়েছে। যুদ্ধের এক পর্যায়ে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। গত 2 সপ্তাহে এই সমুদ্রপথ পার হতে চেষ্টাকারী 1 ডজনেরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালী নিরাপদ করার জন্য ইউরোপীয় মিত্রদের চাপ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন না করলে তার নেটওয়ার্কের ভবিষ্যতের জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে। পারস্য উপসাগরে সামুদ্রিক পরিবহনে বাধার কারণে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর আগে যা ছিল প্রতি ব্যারেল $70, তা বেড়ে $115 ছাড়িয়েছে। এর প্রভাব পড়েছে ভোক্তাপণ্য, কৃষি সংক্রান্ত কাঁচামাল সহ বিশ্বের নানা ধরনের বাণিজ্যে। কিন্তু এই যুদ্ধ আরও একটি বড় সমস্যা সামনে নিয়ে এসেছে। তা হল বিশ্ব বাণিজ্য অল্প কয়েকটি সরু সমুদ্রপথের ওপর অত্যন্ত নির্ভরশীল। এই পথগুলোকে সামুদ্রিক বটলনেক্স বা চলাচলের সরু পথ বলা হয়। নিচে বিশ্ব বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো এবং সেগুলোতে বাধা তৈরি হলে সম্ভাব্য ঝুঁকির বিবরণ তুলে ধরা হল। হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জ্বালানি পথ হল হরমুজ প্রণালী। এটি পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 39% এবং প্রাকৃতিক গ্যাসের 19% এই পথ দিয়েই পরিবহন করা হয়। বাণিজ্যের অন্যান্য বটলনেক্সের তুলনায় হরমুজ প্রণালীর বৈশিষ্ট্য হল পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানির জন্য এর বিকল্প নেই। 1980 সাল থেকে ইরান মাঝে মাঝে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। তবে গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম ইরান ভূখণ্ডে বিমান হামলার পর জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর উত্তেজনা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে এই যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় ঘটেছে এবং ক্রুড তেলের দাম দ্রুত বেড়ে গেছে। পারস্য উপসাগরে সামুদ্রিক পরিবহনে বাধার প্রভাব জ্বালানি খাতের বাইরেও বিস্তার করেছে। প্রতি বছর ২৬ মিলিয়ন বা ২,৬০,০০,০০০-এর বেশি কন্টেনার এই অঞ্চলের মাধ্যমে যাতায়াত করে। বিশ্ব সার রপ্তানির উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যায়। এই কারণে সমুদ্রপথে জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদী বাধা বিশ্ব খাদ্য উৎপাদন খরচে সরাসরি প্রভাব ফেলবে। সুয়েজ খাল। লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে সুয়েজ খাল। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে যাত্রাপথ কমিয়ে দেয় অন্তত 10 দিন। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের 10% এই খাল দিয়ে হয়। এর মধ্যে কন্টেনার পরিবহনের 22%, যানবাহন চলাচলের 20% এবং ক্রুড তেলের 10%। মিশরের নিয়ন্ত্রণে থাকা এই খাল সরাসরি হুমকির মুখে না থাকলেও 2021 সালে একটি বড় জাহাজ আটকে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে দুর্ঘটনার ঝুঁকি থেকে খাল মুক্ত নয়। ওই ঘটনায় 6 দিন সুয়েজ খাল বন্ধ থাকায় প্রায় $10 বিলিয়ন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। সর্ববৃহৎ দুর্বলতা হল লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল মান্দাব প্রণালী। 2023 ও 2025 সালে ইয়েমেনের হুথি গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, ফলে অনেক জাহাজ আফ্রিকা হয়ে যেতে বাধ্য হয়। পানামা খাল। পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক সাগরকে সংযুক্ত করে এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 2.5% নিয়ন্ত্রণ করে। যদিও কম মনে হলেও কন্টেনারজাত পণ্য, গাড়ি ও উচ্চ মূল্যের কার্গো এই খাল দিয়ে বেশি পরিবহন হয়। যুক্তরাষ্ট্রের মোট কন্টেনার কার্গো 40% এই খালের মধ্য দিয়ে যায়, যার বার্ষিক মূল্য $270 বিলিয়ন। খালের দুর্বলতা হল জলবায়ু এবং রাজনৈতিক ইস্যু।
2023 ও 2024 সালে খরার কারণে খালের মিঠা পানির স্তর কমে গেলে জাহাজ সংখ্যা ও আকার সীমিত করা হয়। 2025 সালে প্রেসিডেন্ট ট্রাম্প খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেন। খালের কিছু বন্দর হংকং ভিত্তিক হাচিসন কোম্পানি পরিচালনা করায় উদ্বেগ প্রকাশ করেন। মালাক্কা প্রণালী বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের 24% এই পথ দিয়ে হয়। সমুদ্রপথে ক্রুড তেলের 10% এবং অটোমোবাইল বাণিজ্যের 26% এই পথ দিয়ে পরিবহন হয়। সিঙ্গাপুরের পাশে অবস্থিত এই প্রণালী চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জ্বালানির প্রধান প্রবেশপথ। চীনের তেলের প্রায় 80% এখানে দিয়ে আসে। মালাক্কা প্রণালীতে 2025 সালে 130টিরও বেশি জলদস্যুতার ঘটনা ঘটেছে। বড় ঝুঁকি হল রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ইস্যু। সামুদ্রিক আধিপত্য নিয়ে চীন, যুক্তরাষ্ট্র বা ভারতের মধ্যে উত্তেজনা বাড়লে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিও রয়েছে। টার্কিশ প্রণালী বা বসফরাস ও দারদেনেলিস কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরের একমাত্র সমুদ্রপথ। বিশ্বের সামুদ্রিক পরিবহনের 3% এই প্রণালীর মধ্য দিয়ে হয়। ইউক্রেন, রাশিয়া ও রোমানিয়া থেকে বিশ্বের মোট গম রপ্তানির 20% এই প্রণালীতে পরিবহন হয়। সর্বনিম্ন প্রস্থ 700 মিটার, তাই জাহাজ চালানো কঠিন। মন্ট্রিক্স কনভেনশন অনুযায়ী সামরিক অ্যাক্সেস তুরস্কের। 2022 সালের রাশিয়ার আগ্রাসনের পর থেকে যুদ্ধজাহাজ চলাচল সীমিত করা হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল খোলা রাখা হয়েছে। কৃষ্ণ সাগর অঞ্চলের উত্তেজনা বিশ্ব শস্য বাজারে প্রভাব ফেলতে পারে। শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এই 5টি সমুদ্রপথই বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এগুলি একমাত্র নয়। পুরো পৃথিবীতে 24টি কৌশলগত সামুদ্রিক পয়েন্ট বা সমুদ্রপথ রয়েছে। তাইওয়ান, ডোভার ও বেরিং সমুদ্রপথ সহ প্রত্যেকটি ঝুঁকির মধ্যে। ভূরাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, পাইরেসি, জলদস্যুতা ও প্রাকৃতিক দুর্যোগ। হরমুজ প্রণালীতে চলমান সংকট এই ঝুঁকি আরও স্পষ্ট করেছে, যা বিশ্ব বাণিজ্যের ওপর অল্প কয়েকটি সমুদ্রপথের নির্ভরশীলতা প্রদর্শন করে। নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু, যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া 10 দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়টি মেনে নিয়েছে ইসরায়েলও। তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরায়েল জুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে চুপ থাকার কারণে ইসরায়েলি জনগণের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে এক প্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে রাজনৈতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর সমালোচনা করে ল্যাপিড বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে আলোচনাতেই রাখা হয়নি। তিনি জানান, সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করেছে এবং সাধারণ জনগণ দৃঢ়তা দেখিয়েছে। তবে তার অভিযোগ, নেতানিয়াহুর রাজনৈতিক এবং কৌশলগত দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। এদিকে নিজ্জান শাপিরা নামের ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সাংবাদিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি বলেন, আজ রাতে কি কোনো ইসরায়েলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে? কোনো আপডেট দেবে? নাকি আমরা এখনও ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব? একই সঙ্গে ইসরায়েলের জনগণও এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের মতে ইরান তাদের সক্ষমতা নিয়েই আছে। তাদের এতটুকুও টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আপাতত বন্ধ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আজ ভোরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেছেন, মহাসচিব যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ প্রধান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্ত পালনের আহ্বান জানাচ্ছেন, যাতে এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ তৈরি হয়।